গত 31শে অক্টোবর 2024 যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে সেটি যদিও সেটি কোটার ভিত্তিতে ফল প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে একটি আবেদনের কারণে গত 19 নভেম্বর তাদের জয়েনিং লেটার দেওয়ার কথা ছিল। সে সময় প্রাইমারির তৃতীয় ধাপের পরীক্ষাটাকে স্থগিত করে দেওয়া হয়, অর্থাৎ তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত 6531 জনের নিয়োগ স্থগিত করে দেওয়া হয় এবং এই স্থগিতাদেশ 6 মাসের জন্য করা হয় এবং 6 মাস পর প্রায় গত 6 ফেব্রুয়ারিতে এই নিয়োগ পুরোপুরি বাতিল করা হয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী সহ অন্যান্য সকল প্রার্থীদের প্রতি হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে যে এখন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বা যে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সব 93% মেধার ভিত্তিতে নিয়োগ পরিচালিত হবে। এখন কথা হচ্ছে এই বিষয়টার কারণে অনেকেই অনেক রকম কথা বলতেছে। অনেকেই চাচ্ছে যে তৃতীয় ধাপের পরীক্ষাটা আবার নেওয়া হোক, অনেকেই চাচ্ছে তৃতীয় ধাপের ফলটা আবার প্রকাশিত হোক, শুধুমাত্র কোটাটা সেখান থেকে বাদ দেওয়া হোক। আবার অনেকেই চাচ্ছে যে এই তৃতীয় ধাপের পরীক্ষাটা পুরোপুরি বাতিল করে নতুন করে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হোক। আপনারা হয়তো বা অলরেডি জানেন যে যারা 6531 জন প্রার্থী ছিল তারা অনেকেই আবেদন করতেছে এবং তারা অনেকেই জড়ো হয়েছে একটা জায়গাতে ঢাকায়। তারা বলতেছে যে আমরা আসলে অনেক চাকরিতে ছিলাম, চাকরিতে থাকার পর সেই চাকরিতে থেকে রিজাইন করার পর এই চাকরিতে জয়েন করব, এরকম একটা পরিস্থিতির মধ্য থেকে সেই এখানেও আবার বাতিল করা হলো। তারা আসলে অনেক কান্নাকাটি করতেছিল, একটা ভিডিওতেও আমি দেখলাম, আপনারাও হয়তো বা সেটি দেখেছেন। এবং পাশাপাশি তারা এখন অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং অবস্থান করতেছে। অবস্থান কর্মসূচির ভিতর আবার লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করা হয়েছে, এটাও একটা ব্যাপার। তারা সাধারণ শিক্ষার্থী মানুষ। এখন ব্যাপার হচ্ছে এই নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা আসলে কি বলতেছেন এই বিষয় নিয়ে কমেন্টে আমরা একটু সেই বিষয়গুলো জানি। চলুন। প্রথমত ইমন নামের এক প্রার্থী লিখেছেন, খুশি লাগছে কারণ যোগ্যতা দিয়ে সঠিক জায়গায় আসো তোমরা। প্রতিবন্ধী কোটা ছাড়া সকল কোটা বাতিলের দাবি জানাই, ইনি একটি কথা বলেছেন। এরপরে নাইম চৌধুরী লিখেছেন, 16 বছর কত মেধাবী ছাত্র নীরবে কান্না করেছে, তখন তাদের কান্না কেউ শোনেনি। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসমা লিখেছে, এত ভালো পরীক্ষা দিয়েও কোটার কাছে হেরে গিয়েছিলাম, যারা রিড করেছে তারা অবশ্যই মেধাবী, তাদের ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে পারভেজ লিখেছে, আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম, সঠিক সিদ্ধান্ত, আপনাকে ধন্যবাদ ডক্টর ইউনুস। তার মানে বেশিরভাগ মানুষই আসলে এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। তবে বিশেষ করে যারা এখানে নিয়োগপ্রাপ্ত ছিলেন অর্থাৎ নিয়োগের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু আসলেও সাধুবাদ জানাতে পারতেছেন না, কারণ তারা কোনো না কোনো একটা জবে ছিল, কোনো না একটা কর্মে ছিল, এরকমও কেউ আছে। আর ওখানেও কিছু সংখ্যক মেধাবী প্রার্থী থাকতে পারে যারা আসলে মেধার জোরেই সেখানে টিকেছিল এবং তাদের বয়স প্রায় শেষের দিকে, তারা হয়তো বা ভবিষ্যতে আর চাকরি পাবে না, এরকম একটা পরিস্থিতি তাদের জন্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাদেরকে অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় তাদের দিকে আলাদাভাবে একটা দৃষ্টি দেওয়া উচিত, যাদের মেধা ছিল এবং যারা বিভিন্ন পরীক্ষায় বিগত সময়গুলোতে টিকেছে, রিটেনে টিকেছে, কিন্তু ভাইবা থেকে আউট হয়েছে হয়তো বা অর্থের কারণে বা যোগাযোগের কারণে, এরকম হইতে পারে। এরকম কিছু প্রার্থী বেছে নিয়ে যাদের বয়স একদম শেষ, এবার আর এরপর আর কখনো পরীক্ষা দিতে পারবে না, এরকম কিছু প্রার্থীকে অন্য কোনো না কোনো একটা সিস্টেমের মধ্যে সরকার নিয়ে আসতে পারলে সেটা হয়তো বা ভালো হইতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে আরেকজন লিখেছে, এটা হচ্ছে রাজিবুল ইসলাম, তিনি লিখেছেন, মেধা থাকলে আবার পরীক্ষা দিয়ে আসেন, 100% প্রশ্ন ফাঁস হয়েছে, সঠিক সিদ্ধান্ত। আমরা কিন্তু জানি যে তৃতীয় ধাপের পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছিল, কারণ এই নিয়ে কিন্তু ফলো করে আমরা চ্যানেলে ভিডিও প্রকাশ করেছিলাম, সেটা নিয়ে আপনারা অবশ্য কমেন্টে বলেছিলেন যে হ্যাঁ এটা আসলে প্রশ্ন ফাঁস হয়েছে, আপনাদেরও মতামত জানাইছিলেন সেই বিষয় নিয়ে। এরপর বিজয় মাহমুদ সজীব লিখেছেন, উপদেষ্টা প্রধান সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে, ধন্যবাদ ডক্টর ইউনুস স্যারকে। এরপরে উজ্জ্বল লিখেছে, আলহামদুলিল্লাহ ভুয়া শিক্ষকদের নিবন্ধন বাতিল করা হোক, কোটা শিক্ষক বাতিল করা হোক। এরপরে লিখেছেন ইমতিয়াজ, আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি এমন সিদ্ধান্ত দেওয়ার জন্য। এরপর আরিফুল ইসলাম লিখেছেন, আরিফুর রহমান, ইনি 16 বছরে কত মেধাবী নীরবে কান্না করেছে, তাদের কান্না কেউ শোনেনি। এরপরে আরেকজন লিখেছে জান্নাতুল ফেরদাউস, অনেক অনেক ধন্যবাদ বিচারপতি স্যারকে, আমাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে, আমরা অনেক ছাত্রছাত্রী রয়েছি, ঘরে বসে নীরবে চোখের জল ফেলছি, আমাদের কান্না কেউ দেখেনি। এরপর মেহেদি হাসান লিখেছে, এরা শিক্ষক হলে ছাত্রদের কি শিক্ষা দিবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরপর
আমার এলাকায় 4 জন এই লিস্টে আছে, তাদের কোনো যোগ্যতাই নেই এই চাকরির। তারা প্রত্যেকে 20 লক্ষ টাকা করে মোট 80 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাই এই নিয়োগ বাতিল হয়েছে। যাই হোক, ইনি অনেক কথাই লিখেছেন, পুরো বিষয়টা আর পড়ি না। এরপর লিখেছে রায়হান শেখ, ইউনূস সরকারকে ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। অনেক দরিদ্র কৃষকের সন্তান মেধাবী হয়ে ঘরে বসে কিন্তু চাকরি পাচ্ছে না। দলবল নির্বিশেষে মেধা সম্পন্ন মানুষের চাকরি হচ্ছে না। আসলে ব্যাপার হচ্ছে এই যে পুরো বিষয়টা একটু যদি আপনি মনোযোগ দিয়ে ভাবেন যে এখানে কিন্তু মেধাবী কিছু প্রার্থী অবশ্যই ছিল, পাশাপাশি অনেক প্রার্থী আছে যারা আসলে ঘুষ বাণিজ্য করেছে, যারা আসলে এখানে দুর্নীতি করেছে। তবে আমরা আসলে সেই দুর্নীতিবাজদেরকে সেইভাবে চিহ্নিত না করতে পারার কারণে এখানে যারা মেধাবী ছিল তারাও কিন্তু সঠিক বিচারটা পাইল না। ব্যাপার হচ্ছে কি, এটা একটা বিষয় যে জাজমেন্ট যখন আপনি পাবেন তখন অবশ্যই সম জাজমেন্ট পাওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে এটা আসলেও আমার দৃষ্টিতে সম জাজমেন্ট হচ্ছে না। সম জাজমেন্ট হইতো তখন যখন যারা যে প্রার্থীগুলো সত্যি মেধাবী, যে প্রার্থীগুলো বয়স একদম শেষের দিকে, সেই প্রার্থীগুলোকে নিয়ে আলাদা করে ভাবা হবে। এবং পাশাপাশি এই পরীক্ষা বাতিল হয়েছে, এটা খারাপ কিছুই না। আসলে এরকম বাতিল ভবিষ্যতে হবে এই একটা আভাস এটি ইউনূস সরকার দিয়ে গেল। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, কারণ আমাদের সমাজে একটা প্রথা এমনভাবে জড়িত হয়ে গেছে যে টাকা ছাড়া চাকরি নেই, ঘুষ ছাড়া চাকরি নেই, মামা খালু ছাড়া চাকরি নেই। এই একটা বিষয়ের কারণে অনেক মেধাবী প্রার্থী, অনেক মেধাবী স্টুডেন্ট তারা চাকরির যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়াও বাতিল করে দিয়েছে। তবে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন এই পরিস্থিতিতে বলা যায় যে কোনো প্রকার ঘুষ দুর্নীতি দিয়ে এখন আর চাকরি নেওয়া সম্ভব নয় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। সুতরাং যারা মেধাবী রয়েছেন, যারা পরিশ্রমী রয়েছেন, যারা আসলে লেখাপড়া ভালোবাসেন এবং লেখাপড়ার সাথে লেগে থেকে নিজে একটা প্রতিষ্ঠিত জব কেরিয়ার করতে চান, তারা অবশ্যই এখন থেকেই লেখাপড়া শুরু করে দিন। কোনো রকম 2 নম্বরের চিন্তা বাদ দিয়ে আপনি যদি আপনার জায়গা থেকে কাউকে ঘুষ না দেন, এভাবে যদি প্রত্যেকেই যদি চিন্তা করে, তাহলে কেউ ঘুষ দিত না। আসলে ব্যাপার হচ্ছে মানুষ দালাল তৈরি করে, তারপর দালালকে গালিগালাজ করে। আসলে দালাল কই থেকে তৈরি হয়? আপনি আপনার চাকরি নিজে নেওয়ার যোগ্যতা নেই, তারপরও টাকা নিয়ে কেন ঘুরবেন অন্যের পিছনে? একজন যোগ্য প্রার্থী সেই চাকরিটা নিয়ে নেক না কেন, সমস্যা কি? সে তার যোগ্যতা অনুযায়ী তার চাকরিটা নিক। আপনি এই সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে যখন একটা চাকরি নিচ্ছেন বা চাকরি নেওয়ার চেষ্টা করতেছেন ঘুষ বাণিজ্য দিয়ে, পরবর্তীতে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি যা বলবেন যে আসলে টাকা ছাড়া চাকরি হয় না, এই সকল বিষয়, আসলে বাস্তবতা হচ্ছে কি, পরিবেশটা আমরাই নষ্ট করি, আবার এই পরিবেশকে আমরাই দোষারোপ করি। মূলত পরিবেশকে আমাদেরই ভালো রাখা উচিত এবং পরিবেশের ভালো কিসে ভালো হবে সেই বিষয়গুলো আমাদেরই খেয়াল করা উচিত। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যারা প্রাইমারি, বিসিএস ব্যাংক বা বিভিন্ন সরকারি চাকরি সম্পর্কিত কোনো রকম তথ্য জানার রয়েছে যাদের, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।